হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমাদের সিলেবাসের অন্তর্গত টেক্সট বুক, প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, অনুবাদ, অনুষঙ্গ এবং ব্যাকরণ, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোকে কিভাবে এবং কত সহজে মনে রাখতে পারবে বা কোন কোন অংশগুলো আমাদের পড়তে হবে এক্সামের জন্য। দেখো, এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার, আধুনিক যুগ বা অনুবাদ, অনুষঙ্গ বা প্রাচীন ও মধ্যযুগের যে সমস্ত মধ্যযুগের কবিগণ রয়েছেন তা প্রত্যেকটি যে রচনাকাল বা প্রকাশকাল পায়, এগুলো তো মনে রাখা অসম্ভব। তো এভাবে আমরা তো মনে রাখতে পারবো না। যেমন ধরো, একটি সাহিত্যিক আমি বললাম যে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি দেখো, তার উপন্যাস অনেকগুলো দেখতে পাবে এবং তার গল্পগ্রন্থও অনেকগুলো দেখতে পাবে। তাহলে প্রত্যেকটি উপন্যাসের প্রকাশকাল, চরিত্র, এগুলো মনে রাখা তো অসম্ভব ব্যাপার। তো তোমাদের আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব যে একজন কথা সাহিত্যিক বা কবি বা প্রাবন্ধিক, তাছাড়া নাট্য সাহিত্য থেকে আমাদের কোন কোনগুলো খুবই মনোযোগ দিয়ে প্রকাশকাল, চরিত্র ইত্যাদি মনে রাখতে হবে। পাশাপাশি তোমাদের জানাবো অনুবাদ, অনুষঙ্গের যে রচনাকাল বা প্রকাশকাল সেগুলো কোনটা মনে রাখবে, এবং তোমাদের ব্যাকরণেরও সমস্ত কিছু বলে দেব যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, সেগুলো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটিতে। তো দেখো, প্রথমে যদি আমরা টেক্সট বুকে চলে যাই, দেখো টেক্সট বুক যে তোমাদের আমি একটি রুটিনের ভিডিও করে দিয়েছিলাম, সেই রুটিনের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো, একবার বিশ্বজয় ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে। দেখো, এখানে যদি টেক্সট বুক থেকে ধরো, আমি তোমাদের বললাম যে তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, একটি গদ্য আমি নিলাম, কলিঙ্গ দেশে দেখো ঝড় বৃষ্টি। তো যখন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটা দেখবে, তখন এখান থেকে কি কি পড়বে সেটা বলছি। দেখো, এই প্রত্যেকটি কবিতার ক্ষেত্রে মনে রাখবে, যদি 1 নম্বর হলো যদি স্তবক সংখ্যা থাকে, সেই স্তবক সংখ্যা কতগুলি স্তবক আছে সেটা মনে রাখবে। 2 নম্বর কবিতাটির চরণ মনে রাখবে। 3 নম্বর মনে রাখতে হবে কবিতাটির উৎস। 4 নম্বর মনে রাখতে হবে তোমাদের কবিতাটির প্রতিটি লাইন, কারণ এখান থেকে তোমাদের শূন্যস্থান আসতে পারে। 5 নম্বর তোমাকে মনে রাখতে হবে যে কোনো শব্দের অর্থ। যেমন ধরো, তোমাদের মাদ্রাসায় এসেছিল চিকুর শব্দের অর্থ কি, তাহলে যে কোনো শব্দের অর্থ কিন্তু তোমাদের জানতে হবে। একটা কবিতা থেকে এই পাঠগুলো আমাদের পড়তে হবে, অর্থাৎ যদি কবিতাগুলো তোমাদের বারবার পড়া থাকে এতদিন পর্যন্ত, তাহলে প্রায় এইগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু কমপ্লিট থাকবে। এবার ধরো একটি গদ্যের কথা বলছি, একটা সাধারণ গদ্য বলছি যে ধরো তোমাদের আমাকে দেখুন আছে। তাছাড়া আমি এখানে দেখো তোমাদের ভারতবাসীর আহার থেকে বলছি যে ধরো ভারতবাসীর আহার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচনা ভারতবাসীর আহার। তো এখানে দেখো আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? তো এটা তো একটা প্রবন্ধ। তো এখানে তোমাদের যদি দেখো, এখানে কোনো চরিত্র তো নেই, কিন্তু যে সমস্ত গল্পগুলোর চরিত্র আছে মনে রাখবে, সেই গল্পগুলো তোমাদের উৎস পড়তে হবে, পাশাপাশি তোমাদের কিন্তু চরিত্র পড়তে হবে। ওকে, পাশাপাশি তোমাদের চরিত্র পড়তে হবে। তাহলে উৎসের পাশাপাশি চরিত্রের যদি বয়স থাকে, সেই বয়সও তোমাদের কিন্তু পড়তে হবে। ধরো বয়স আছে, সেই বয়স মনে রাখতে হবে। যদি চারিত্রিক কোনো বৈশিষ্ট্য থাকে, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে যে এই মানুষটি এই রকম আকৃতির দেখতে, এরকম, যেমন আলোবাবুতে রয়েছে, আলোবাবুর যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যুগ্ম ভ্রু রয়েছে, একেবারে বেগুন পোড়ার মতো দেখতে, ইত্যাদি ইত্যাদি যে তথ্য, এগুলো কিন্তু পড়তে হবে। এবার ধরো ভারতবাসীর আহার বা হারিয়ে যাওয়া কালিকলম যেগুলো আছে, যেগুলো প্রবন্ধ, যেমন মানুষের ধর্ম রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান রয়েছে, আমাকে দেখুন, রানী রাসমণি, এইগুলোতে প্রচুর তথ্য আছে। দেখো, এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন ভালোভাবে পড়তে হবে। যে কৌটিল্যের অর্থশাস্ত্রে, আইনি আকবরীতে, তাছাড়া এখানে নলপাক রাজার নামে আমরা যে নল রাজার নামে নলপাক পাই, এরকম যে স্বর্গীয় বিপ্রদাস মুখুজ্জের নামে যে বইটি পাই, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের মনে রাখতে হবে। এবং ভারতবর্ষের আহার সম্পর্কে পুরোপুরি মনে রাখতে হবে। প্রবন্ধগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো প্রবন্ধগুলোকে খুব ভালোভাবে পড়বে।
যেমন ধরো কিছু পার্ট আছে যেগুলোতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, যেমন এখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা একটা পার্ট। সেই সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের আছে টেক্সট বইয়ে ব্যথার বাসি, জসিমউদ্দিনের আছে ব্যথার বাসি, এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের আছে আফ্রিকা কবিতা, এটিও খুব ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে সঙ্গে কি আছে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা। তাছাড়া এখানে তোমাদের খেয়া কবিতা আছে। এরকম কিছু কবিতা আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো এই প্রত্যেকটি কবিতা খুব ভালোভাবে পড়বে, যেমন আফ্রিকা, অভিষেক, এগুলোতে প্রশ্ন হবেই, তো খুব ভালোভাবে পড়তে হবে এগুলো। তাহলে টেক্সট বুক পুরোপুরি সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার। তাহলে দেখো টেক্সট বুক পুরোপুরি সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার, এই প্রসেসে কিন্তু তোমাদের পড়তে হবে। যদি কোনো জটিল শব্দ পেয়ে থাকো সবসময় চেষ্টা করবে যে সেটাকে আমার জানা প্রয়োজন, কারণ পরীক্ষায় আসতে পারে। যেমন ইলিয়াস থেকে তোমাদের মাদ্রাসাতে এসেছিল যে বাস্কি, এই যে উপজাতি কোন প্রদেশে বা কোন দেশের, সেটা তোমাদের রাশিয়ার। তাছাড়া পবিত্র ধর্মগ্রন্থ বলতে কি বলা হয়েছে বা পবিত্র গ্রন্থ বলতে কি বলা হয়েছে, এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তথ্য তোমরা অবশ্যই জানবে। এবার আমরা চলে যাব কিন্তু প্রাচীন ও মধ্যযুগের কি পড়তে হবে। দেখো প্রাচীন ও মধ্যযুগ কিন্তু পুরোপুরি, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে চর্যাপদের সবসময় চেষ্টা করবে যে পদগুলো বা প্রবাদ প্রবচন, চর্যাপদে রয়েছে ছটি রয়েছে প্রবাদ প্রবচন। সেই প্রবাদ প্রবচনগুলো মনে রাখবে যে পদকর্তাকে, প্রবাদ প্রবচনগুলোর মনে রাখবে যে পদকর্তাকে এবং কত সংখ্যক পদ এইগুলো কিন্তু মনে রাখতে হবে। পাশাপাশি চর্যাপদের যেমন টালত মোর ঘর, তাছাড়া আপনা মাসে হরিণা বৈরী, এরকম যেগুলো আছে, কামলি, যেমন কামলি পায়ের পদ আছে, সবর পায়ের পদ যেগুলো আছে, উঁচা উঁচা পাবত ইত্যাদি ইত্যাদি যেগুলো, এগুলো খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে পদগুলোর পদকর্তাকে। তাছাড়া কোন পদের বিশেষত্ব কি রয়েছে, কোন পদের বিশেষত্ব, কোন পদে পদ্মা নদীর উল্লেখ পায়, কোন পদে গঙ্গা যমুনা নদীর উল্লেখ পায়, এরকম যে তথ্যগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারা চর্যাপদ কবে আবিষ্কার হয়, কোথা থেকে আবিষ্কার হয়, কে প্রকাশিত করেন, চর্যাপদের যে বিভিন্ন নামের গোল রয়েছে, এগুলো পড়তে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রেও যদি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টি খণ্ড আছে, সেই খণ্ডগুলির মধ্যে কোনটি বৃহত্তম খণ্ডে কতগুলো পদ রয়েছে, যেমন দান খণ্ড, সেখানে 112টি পদ রয়েছে। হার খণ্ড ক্ষুদ্রতম, সেখানে 5টি পদ রয়েছে। এবার কোথা থেকে প্রকাশিত হয়, কে আবিষ্কার করেন, এই তথ্যগুলো জানতে হবে। রাধা কৃষ্ণ সম্পর্কে জানতে হবে, যে তাদের পিতামাতাকে, এগুলো জানতে হবে। এবার দেখো আমি যদি মধ্যযুগে চলে আসি, মধ্যযুগের কবিদের ক্ষেত্রে কি করবে। দেখো ধরো মধ্যযুগের আমি কবিদের কথা বলছি, তাহলে মধ্যযুগের কবিদের ক্ষেত্রে মনে রাখবে, যদি আবির্ভাব সময়টা পাও, যদি তোমরা প্রত্যেকেই তোমাদের বলে রাখি, যদি তোমরা আবির্ভাব যে সময়টা, কেউ পঞ্চদশ শতকে আবির্ভাব, কেউ ষোড়শ শতকে আবির্ভাব, এটা তোমরা পাও, সেটা মনে রাখবে। সঙ্গে সঙ্গে ধরে নাও, যেমন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, রামপ্রসাদ, কমলাকান্ত, বিদ্যাপতি, ভারতচন্দ্র রায়, এগুলো তোমরা দেখবে জন্ম মৃত্যু তাদের একটা আনুমানিক কিন্তু পাবে। তো সেইগুলো কিন্তু জন্ম মৃত্যু মনে রাখতে হবে প্রত্যেকটি এই কবিদের ক্ষেত্রে। যিনি পৃষ্ঠপোষক রাজা ছিলেন, ওকে, যিনি ধরো পৃষ্ঠপোষক রাজা ছিলেন, সেই পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন, কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন, সেটা তোমাদের জানতে হবে। পাশাপাশি কি করবে, যে ধরো কোনো একটি তিনি কাব্য রচনা করেছেন, সেই কাব্য সম্পর্কে কিছুটা জানতে হবে, কাব্য সম্পর্কে তথ্য জানতে হবে, ওকে। এবার যেমন ধরো বিদ্যাপতি থেকে যদি আমি দেখি, যেমন কীর্তিলতা, কীর্তি পতাকা, দুটোই অবহট্ট ভাষায় রচিত। কীর্তিলতাকে বলা হয় চম্পু কাব্য, যেহেতু পদ্যে গদ্যে মিশ্রিত তাই। এবার বিদ্যাপতির বিভিন্ন উপাধি, তাই মনে রাখবে প্রত্যেকটি সাহিত্যিকের ক্ষেত্রে যে আমরা মধ্যযুগের কবি পাবো, তাদের প্রত্যেকটি উপাধি মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিতা মাতা মনে রাখবে, পিতা মাতা, সঙ্গে সঙ্গে জন্মস্থান, সঙ্গে সঙ্গে এনাদের গুরুকে, ওকে। এবার কাব্যটি সম্পর্কে অবশ্যই জানবে,
আমি তোমাদের বললাম যে কাব্যটি সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই তথ্যগুলো জানবে কোন বংশে জন্মগ্রহণ করেন, জন্মস্থান বললাম, কোন বংশে জন্মগ্রহণ করেন, কৌলিক উপাধি যেটা বলা হয়, কৌলিক উপাধি অর্থাৎ পিতৃপুরুষের যে উপাধি, এইগুলো কিন্তু এত তথ্য যে এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলো থেকেই প্রশ্ন আসে। এবার ধরো তুমি পড়ছো সৈয়দ আলাওল, দৌলত কাজী, এগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যখনই আলাওল পড়বে, দেখো আলাওলের যে কয়েকটি রচনা আছে যেমন পদ্মাবতী, তোহফা, হপ্তপয়কর যেটা সপ্তপয়কর, তাছাড়া সেকেন্দার নামা, সৈফলমূলক বদি উজ্জ্বমাল, এগুলো কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন, সেখানে কোন গ্রন্থ, সেই গ্রন্থের অনুবাদ করা হয়েছে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে তোমাদের যদি কোনো কাব্য বা এই পদ্মাবতীর ধরো কোন কোন চরিত্র রয়েছে। দৌলত কাজীর যেমন মাদ্রাসায় এসেছিল ময়নামতির যে 12 মাসা কোন মাসে শুরু হয় কোন মাসে শেষ হয়, এগুলো জানতে হবে। তো এটা আমাদের কিন্তু প্রাচীন মধ্যযুগ গেল। এরপর আমরা যাব আধুনিক যুগে। এবার দেখো তোমাদের যে অসুবিধাটা হয় সেটা হলো আধুনিক যুগের। ধরো আমি তোমাদের একটা পাঠ বলে দিচ্ছি। ধরো এখানে তোমাদের প্রাবন্ধিক অর্থাৎ প্রবন্ধ সাহিত্যটি 1 নম্বর বলছি, 2 নম্বর ধরো আমি বললাম কাব্য সাহিত্য, 3 নম্বর ধরো বললাম আমি নাট্য সাহিত্য, 4 নম্বর বললাম দেখো কথা সাহিত্য। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে সাহিত্যিকগুলোকে একদম ইগনোর করা চলবে না, অর্থাৎ তাদের খুঁটিনাটি যা রচনা আছে তার যত তথ্য পাবে প্রত্যেকটা তথ্যই মনে রাখতে হবে। যেমন যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা তথ্য পাবে সব মনে রাখতে হবে। যেমন ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তুমি যা তথ্য পাবে, যত রকমের তথ্য পাবে সব তথ্য মনে রাখতে হবে। তাছাড়া এখানে তোমাদের 3 বন্দ্যোপাধ্যায়, তারা, মানিক, বিভূতি, যে 3 বন্দ্যোপাধ্যায় আছে এনাদের সম্পর্কেও কিন্তু মনে রাখতে হবে। এবার তবুও আমি বলে দেব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সব পড়তে হবে, তারাশঙ্করের আমি বলে দেব। এছাড়া এখানে দেখে নাও যে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে রয়েছে পরশুরাম, এখানে তোমাদের রয়েছে সতীনাথ ভাদুড়ী, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আধুনিক যুগ থেকে। এবং তোমাদের সম্পূর্ণ নাট্য সাহিত্য মধুসূদন, দীনবন্ধু মিত্র, তাছাড়া গিরিশচন্দ্র, DL রয় আর রবীন্দ্রনাথ তো আছেন। কাব্য সাহিত্যে কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এটাও পড়তে হবে। তাহলে এইগুলো তোমাদের খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে দেখো ধরো তুমি প্রবন্ধ সাহিত্য থেকে তুমি পড়ছো যে বঙ্কিম প্রবন্ধ, তো বঙ্কিম প্রবন্ধ সব পড়তে হবে, যা তথ্য পাবে সব বঙ্কিম প্রবন্ধ পড়তে হবে। ধরো প্রাবন্ধিকের মধ্যে তুমি যদি দেখো বিনয় ঘোষের একটু বেশি রচনা পাবে, এই প্রত্যেকটির ক্ষেত্রে মনে রাখবে, এই প্রত্যেকটি যে সাহিত্যিক আমরা পাবো এখানে এদের প্রত্যেকেরই মনে রাখবে যে ছদ্মনাম মনে রাখতে হবে। ছদ্মনাম মনে রাখবে, যেমন বিনয় ঘোষের ছদ্মনাম কি সেটা তোমরা কমেন্টে জানাবে, সমরেশ বসুর ছদ্মনাম কি সেটা কমেন্টে জানাবে। তো প্রত্যেকের এই ছদ্মনাম বা যদি উপাধি থাকে সেগুলো মনে রাখতে হবে। এবার দেখো এখানে তোমাদের ধরো বিনয় ঘোষ, তো বিনয় ঘোষের তো অনেক প্রবন্ধ গ্রন্থ আছে, মনে রাখা সম্ভব নয়। তোমরা প্রথম বিনয় ঘোষের প্রকাশিত 8 থেকে 10টি মনে রাখলে। এবার অন্যান্য যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো হয়তো তোমাদের আমি ফেসবুকে তোমরা যদি কেউ ফলো না করেছো বিশ্বজয়, সেখানে ফলো করে রাখবে, বা ইউটিউবে যে মক টেস্টগুলো নিচ্ছি সেখানে দেখবে আমি আলোচনা আগেও করেছি, আগামীতেও করব। তাহলে বিনয় ঘোষ এইভাবে প্রবন্ধ সাহিত্যটি পড়বে। এবার ধরে নাও আমরা কাব্য সাহিত্য। দেখো কাব্য সাহিত্যের ক্ষেত্রে যদি দেখো যে তোমাদের এখানে কাব্য সাহিত্যের ক্ষেত্রে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি রয়েছে রচনা, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। কাব্যগ্রন্থ, সেখানে প্রকাশিত কবে হয়, কাকে উৎসর্গ করেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। এবার ধরো তুমি পেলে শক্তি চট্টোপাধ্যায়, তো শক্তি চট্টোপাধ্যায়ের তো প্রচুর আছে, সুভাষ মুখোপাধ্যায়ের কম আছে, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের তো প্রচুর আছে, প্রায় 40-এর বেশি আছে। তো প্রথম 8-10টি তুমি প্রকাশকাল খুব ভালোভাবে মনে রাখো। তাছাড়া প্রত্যেক সাহিত্যিকেরই এইভাবে মনে রাখবে, প্রথম 8-10টা খুব ভালোভাবে মনে রাখতেই হবে।
যেগুলোর কম আছে, ধরো কাব্য সাহিত্যের ক্ষেত্রে যদি বিষ্ণুদের দেখো কম কাব্যগ্রন্থ রয়েছে, তো সেইগুলো প্রকাশকাল মনে রাখলে, কিন্তু তাদের যে অন্যান্য রচনা, যে ধরো ভ্রমণ কাহিনীমূলক রচনা বা প্রবন্ধ রচনা, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। কারণ বুদ্ধদেব বসু থেকে মাদ্রাসায় এসেছিল জাপানি জার্নাল, তো এই ধরনের কাল লেখা, এই ধরনের কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। তাই খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা যে গ্রন্থ তারা রচনা করেছেন সেগুলোর নাম মনে রাখবে। এবার ধরে নাও আমরা চলে আসি নাট্য সাহিত্যে। বললাম যে মাইকেল মধুসূদন দত্ত আছে, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে প্রত্যেকটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এবার গিরিশচন্দ্র ঘোষের যে এত নাটক রয়েছে, প্রত্যেকটার কি প্রকাশকাল মনে রাখা সম্ভব? নিশ্চয়ই নয়। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো বলিদান নাটক রয়েছে, জনা নাটক রয়েছে, তাছাড়া গিরিশচন্দ্রের যে প্রথম 20-30টা, এগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আর মনে রাখবে যেমন তোমাদের অশোক আছে, এগুলো মনে রাখার তো চেষ্টা করতেই হবে, মনে রাখতেই হবে, এগুলোকে একদম অবহেলা করা চলবে না। তো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের আমি একটি গিরিশচন্দ্র ঘোষ থেকে নাট্য সাহিত্যে একটি তোমাদের ফেসবুকে বা ইউটিউবে একটি তোমাদের ক্লাস দেব, ঠিক আছে। তো সেখানে আমি যে রচনাগুলোর প্রকাশকাল মনে রাখতে বলবো সেগুলোর মনে রাখবে। তাহলে এখানে নাট্য সাহিত্য কমপ্লিট। এবার কথা সাহিত্যের ক্ষেত্রে আমি তোমাদের বলি, ধরো কথা সাহিত্যে তুমি সমরেশ বসু পড়ছো, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়ছো, তো এত এত তাদের উপন্যাস, এত উপন্যাসের তো প্রকাশকাল মনে রাখা অসম্ভব। তোমাদের বলে রাখি যে প্রথম 15-20টি প্রকাশকাল, উৎসর্গ, চরিত্র, ধরো একটি উপন্যাস পড়ছো বা একটি নাটক পড়ছো, যেমন পুতুল নাচের রীতিকথা, তার চরিত্র কি, চরিত্র একটু দেখলে যে চরিত্র কি রয়েছে, ওকে। সেই সঙ্গে সঙ্গে কোন পত্রিকায় প্রকাশিত হয় উপন্যাসটি বা নাটকটি, এটা মনে রাখবে। সঙ্গে সঙ্গে পূর্ব নাম কি, এটাও মনে রাখতে হবে। যদি কোনো নাটক, যেমন মুক্তধারা নাটকের পূর্ব নাম কি তোমরা জানাবে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাসের পূর্ব নাম রয়েছে, সেই পূর্ব নামগুলো মনে রাখতে হবে। যেমন শ্রীকান্ত যেটি রয়েছে শরৎচন্দ্রের, সেই শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন নামে প্রথমে প্রকাশ করেন, কোন পত্রিকায় প্রকাশিত হয়, শ্রীকান্ততে কতগুলো পর্ব রয়েছে, পাশাপাশি চরিত্র পড়বে এবং কত সংখ্যা পর্যন্ত তিনি শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নাম দিয়ে প্রকাশ করতে থাকেন। তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার ধরে নাও আমরা যদি চলে আসি, তাহলে এগুলো থেকে চরিত্র মনে রাখবে, পত্রিকা মনে রাখবে, কোনো উপন্যাসের যদি পূর্ব নাম থাকে এবং উপন্যাসটা কোন জাতীয় বা কোন ধরনের, ওকে, কোন জাতীয় বা কোন ধরনের। কোন উপন্যাস, যেমন চোখের বালি উপন্যাস মনস্তাত্ত্বিক, একটি সামাজিক উপন্যাস যেমন কৃষ্ণকান্তের উইল, যে কোন উপন্যাসটি কোন জাতীয়, যেমন জাগরী উপন্যাস রাজনৈতিক উপন্যাস, ঘরে বাইরে উপন্যাস তোমাদের সেই উপন্যাসের মধ্যে কি রয়েছে, ঘরে বাইরে উপন্যাসের স্বদেশী আন্দোলনের কথা রয়েছে। এছাড়া ধরো তুমি একটা পড়লে যে পটভূমি রয়েছে কোনো একটা উপন্যাসের, ঠিক আছে, যেমন জাগরী উপন্যাসের পটভূমি রয়েছে অগাস্ট আন্দোলন, ঘরে বাইরে উপন্যাসের পটভূমি রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন। তো উপন্যাসের যদি পটভূমি পাও অবশ্যই মনে রাখবে। সে সঙ্গে সঙ্গে বলে রাখি যে রবীন্দ্র নাটকের ক্ষেত্রে ধরো কোনো নাটকের কেউ ইংলিশে অনুবাদ করেছেন, ইংরেজিতে, কেউ ধরো রবীন্দ্র নাটকের ক্ষেত্রে ইংলিশে অনুবাদ করেছেন, তো সেই অনুবাদটি কে করেছেন, রবীন্দ্রনাথ স্বয়ং না অন্য কেউ করেছেন, তার নামটা মনে রাখবে এবং অনুবাদটির নাম কি এটা মনে রাখতে হবে। তাহলে তোমাদের এইভাবে আধুনিক সাহিত্যটি পড়বে। যে সমস্ত সাহিত্যিকদের প্রচুর গ্রন্থ রয়েছে বা উপন্যাস রয়েছে বা ছোট গল্প রয়েছে, সবসময় মনে রাখবে, ছোট গল্প গ্রন্থ রয়েছে সেগুলো সবসময় মনে রাখবে যে প্রথমের 10-15টি প্রকাশকাল খুব ভালোভাবে মনে রাখবে। তাছাড়া তার রচিত প্রত্যেকটি উপন্যাস, ছোট গল্প গ্রন্থ খুব ভালোভাবে নামগুলো মনে রাখবে, প্রকাশকাল কিন্তু বলছি না। এখানে তোমাদের যদি প্রকাশকাল দেখো না, 5টা-6টার বেশি প্রকাশকাল আসবেই না। দেখো এবার আমরা অনুবাদ অনুষঙ্গ কি পড়বো। ধরো আমি তোমাদের একটি ভারতীয় সাহিত্যিক, দেখো এখানে তোমাদের দুটো রয়েছে, তো একটা ভারতীয় সাহিত্য রয়েছে আর একটি রয়েছে তোমাদের আন্তর্জাতিক সাহিত্য, ঠিক আছে, আন্তর্জাতিক রয়েছে। তো এখানে তোমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে কি বলতো, যেগুলো থেকে প্রশ্ন হয় আমরা পড়ে তো যাই কিন্তু কোথা থেকে প্রশ্ন হবে এটা আমরা বুঝতে পারি না। দেখো ভারতীয় সাহিত্যিকদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের এখানে কালিদাস যেমন ইম্পর্টেন্ট রয়েছে, তো কালিদাসের ধরো একটি অভিজ্ঞান শকুন্তলম পড়ছো,
তো সেখানে কোন চরিত্র আছে সেটা জানলে, চরিত্রের পাশাপাশি সেখানে কতগুলো স্বর্গ রয়েছে সেটা জানলে, এবং সেখানে মনে রাখতে হবে যে সেই অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে বাংলায় কে কে রচনা করেছেন, যেমন শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইগুলো একটু মনে রাখতে হবে। এবার ধরে নাও তোমাদের শূদ্রক থেকে মাদ্রাসায় প্রশ্ন এসেছিল, শূদ্রকের চরিত্র এসেছিল মৃচ্ছকটিকম এবং পদ্ম পাবৃতক এখান থেকে। তাহলে এখান থেকে ভারতীয় সাহিত্যিক থেকে দেখো আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো, একটি হলো তোমাদের পাঞ্জাবি লেখিকা অমৃতা প্রীতম, মারাঠি লেখক বিজয় টেন্ডুলকর। সেই সঙ্গে যদি পাশাপাশি তোমরা দেখো যে এখানে ইকবাল এবং প্রেমচন্দ্র, এই দুটো পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, ইকবাল এবং প্রেমচন্দ্র, ঠিক আছে, বা প্রেমচন্দ্রও বলা হয় তাকে। তাছাড়া এখানে আয়াপ্পা পানিকর, তোমাদের মালয়ালম ভাষার সাহিত্যিক, তার কোন রচনাটি মালয়ালম সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এটা তোমাদের আমি অনেকবার মক টেস্টে আলোচনা করেছিলাম, তবু তোমরা জানাবে। এবং তিনি মালয়ালম ভাষায় জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থটি অনুবাদ করেন সেটাও জানাবে। তাহলে এইগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো। আর গোপীনাথ মোহান্তি, যেখান থেকে তোমাদের মাদ্রাসায় প্রশ্ন এসেছিল মন গহির চষা, যেটা গোপীনাথ মোহান্তির প্রথম যেটি উপন্যাস, এটা মনে রাখতে হবে। তাহলে গোপীনাথ মোহান্তি উড়িষ্যার ছিলেন সাহিত্যিক। তাহলে এগুলো মনে রাখবে। তাদের যে সমস্ত দেখো প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ বা উপন্যাস বা কাব্যগ্রন্থ, এইগুলো যেমন কাগজেতে ক্যানভাস, অমৃতা প্রীতমের। তাছাড়া তোমরা দেখতে পাবে কাগজেতে ক্যানভাস পাবে, একটি রচনা সুনেহে কবিতা পাবে। এগুলো কার লেখা এগুলো আমাকে জানাবে। তো এই যে এইগুলো কমেন্টে প্রত্যেকেই জানাবে যেগুলো জিজ্ঞাসা করছি। আর দেখো এইগুলোর ক্ষেত্রে প্রথম যে প্রকাশিত কাব্য, সেই সঙ্গে সঙ্গে কোনটি তার উপন্যাস, কোনটি কবিতা, কোনটি গল্প প্রথম রচনা বা প্রকাশিত, এই তথ্যগুলো যখনই পাবে সেগুলোর কিন্তু তোমরা প্রকাশকালটা মনে রাখবে, ঠিক আছে, যেগুলো প্রথম। আর বাকিগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে প্রত্যেকটি সাহিত্যিকের রচনাগুলো মনে রাখবে যে হ্যাঁ ইনি লিখেছেন, এটা মনে রাখবে। যেমন বীজক লিখেছেন, কে লিখেছেন, কবির লিখেছেন, তো এইগুলো একটু মনে রাখতে আমাদের হবে। এবার দেখো আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে সেম, যে প্রথম প্রকাশিত কাব্য, ওকে, প্রথম প্রকাশিত কাব্য, সেই সঙ্গে সঙ্গে তার প্রকাশকাল কত, প্রথম প্রকাশিত উপন্যাস বা প্রথম প্রকাশিত নাটক কোনটি, প্রথম লিখিত নাটক কোনটি, এগুলো জানলে। এবার দেখো উইলিয়াম শেক্সপিয়র থেকে আমাদের প্রত্যেকটি রচনা কিন্তু তোমাদের আমি ইউটিউবে দেখবে একটা ভিডিও দিয়েছি উইলিয়াম শেক্সপিয়র থেকে। সেখান থেকে আমি বলে দিয়েছি যে তোমাদের শেক্সপিয়র থেকে যে রচনাগুলো রয়েছে সেটা কোনটা কি জাতীয়। তাছাড়া একটা দেখবে ছক আকারে দিয়েছি তোমাদের ভিডিওতে, সেখানে দেখবে বলেছি যে এইগুলো একটু মনে রাখবে। যেমন মেঘবেদ কে অনুবাদ করেন, নাম কি দেন, অ্যাজ ইউ লাইক ইট কে অনুবাদ করেন, নাম কি দেন, এগুলো তোমাদের আমি সেখানে জানিয়েছি, সেই ভিডিওটি একবার দেখে নিও। এছাড়া যদি ধরো আমি তোমাদের অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে কবিদের দেখি, প্রত্যেকের ক্ষেত্রে এইভাবেই মনে রাখবে যে দি সিগাল, ধরো দি সিগাল রয়েছে, সেটি কার রচনা। এবার নাটকটি যেহেতু অনেকটাই জনপ্রিয় এবং শ্রেষ্ঠ, তার প্রকাশকালটা মনে রাখার চেষ্টা করবে। ধরো তুমি পড়ছো চেকভ, তো চেকভের যতগুলো নাটক রয়েছে সেগুলো মনে রাখবে, তিনি কোন ভাষার সাহিত্যিক সেগুলো মনে রাখবে। এই তথ্যগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এলিয়ট নোবেল পুরস্কার পেয়েছেন, গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছেন, এই যে এরা যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা কত সালে পেয়েছেন এটা মনে রাখবে। তো এটা তোমাদের অনুবাদ অনুষঙ্গ চলে গেল। এবার ব্যাকরণে আসি। দেখো ব্যাকরণের যদি একটা পার্ট আলোচনা করি, ধরো ব্যাকরণের আমি আলোচনা করছি তোমাদের ধরো ধ্বনি পরিবর্তনের ধারা। তো আমি তোমাদের ভিডিও ক্লাসে দেখবে বলেছিলাম যে তোমাদের পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, ওকে, সম্প্রকর্ষ একটি হলো, বিপ্রকর্ষ আর একটি হলো। তৃতীয় যদি আমরা দেখি এখানে সমীভবন, এখানে স্বরসঙ্গতি। তো এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। এই চারটে টপিকের থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু এখানে পাবে। তাছাড়া এখানে নাসিক কি ভবন আছে, মূর্ধন্য ভবন আছে, এখানে ঘোষী ভবন আছে, বা পিনায়ন খিনায়ন যেটা, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে, খুব ভালোভাবে উদাহরণ যা রয়েছে। এবার তোমাদের যদি কারো মনে হয় যে ব্যাকরণের জন্য কোন বই ফলো করব, দেখো ব্যাকরণের জন্য 3টে বইয়ের কথা আমি বলছি যেগুলো তোমাদের ফলো করা উচিত। সেটা হলো দেখো
তোমরা বামনদেব চক্রবর্তীর বই ফলো করতে পারো, ঠিক আছে। বামনদেব চক্রবর্তীর এনার এই বই থেকে দেখো, বামনদেব চক্রবর্তী থেকে তোমরা কি কি পড়তে পারো সেটাও আমি বলে দিচ্ছি। বামনদেব চক্রবর্তী থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কারক থেকে। এখানে তোমাদের শব্দভাণ্ডার, এই বই থেকেই প্রশ্ন পাবে, শব্দভাণ্ডার। এখানে রয়েছে তোমাদের পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, এখান থেকেই পাবে। সঙ্গে সঙ্গে এখানে তোমরা সমাস, এখানে তোমাদের সন্ধি, সমাস হলো তোমাদের, সন্ধি হলো, আর প্রত্যয়। তো এই বই থেকেই তোমরা কিন্তু এই পোর্শনগুলো থেকে প্রশ্ন পাবে। সঙ্গে রয়েছে বাক্য আর বাচ্য, সঙ্গে রয়েছে বাক্য আর বাচ্য রয়েছে। তোমাদের আমি গত ভিডিওতে জানিয়েছি সমাস আর প্রত্যয় কিভাবে সিলেবাস অনুযায়ী পড়বে। এবার দেখো এখানে বামনদেব চক্রবর্তীর বই, এটা তোমাদের অনেকেরই যদি জটিল মনে হয় তাহলে তোমরা বাণী সংসদের বই কিনতে পারো। ওকে, তোমরা বাণী সংসদের বই কিনতে পারো। তো যদি এই দুটো বই তোমাদের কাছে না থাকে, বামনদেব চক্রবর্তীর বই থেকে আমি তোমাদের বলছি যে পরীক্ষায় কিন্তু এই উদাহরণগুলোই আমাদের প্রশ্নে হয়, ঠিক আছে। যা কিছু প্রশ্ন হয় পরীক্ষায় বেশিরভাগই এই উদাহরণগুলো থেকে হয়ে থাকে, মানে এই যে টপিকগুলোর উদাহরণ রয়েছে এখান থেকে। এছাড়া তোমাদের আমি বলে দিই যে তোমরা খুব সহজ একটি বই পাবে, সেটি হলো লিটন দত্ত স্যারের বই। তো এই তিনটি ব্যাকরণ বইয়ের বামনদেব চক্রবর্তীর বই কাছে রাখবেই। আর এখানে বাণী সংসদ বা লিটন দত্ত স্যারের যে বই, এই দুটো বইয়ের যে কোনো একটি তোমাদের কাছে রাখা উচিত, ঠিক আছে। এভাবে প্রত্যেকে পড়াশুনো করো। আর ব্যাকরণের ক্ষেত্রে আমি কি বললাম, ধ্বনি পরিবর্তন বললাম। এবার ধরো কারক, কারকে কি বললাম, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক। এগুলো ধরো একটি বাক্য বলে দিলাম যে পুষ্পে পুষ্পে ভরা থাকে, পুষ্পে পুষ্পের তলায় দাগ থাকলো, এটা তোমাদের কি ধরনের করণ কারক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হবে। যেমন তুমি এলে আমি যাব, তুমির তলায় দাগ, এটা আমাদের কি ধরনের কর্তৃকারক হবে, এই প্রশ্নগুলো হতে পারে। সমাসের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, একটি সমাসবদ্ধ পদ ধরো দিল, তার ব্যাস বাক্য কী হবে সেটা, বা সমাস নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন হবে। প্রত্যয়ের ক্ষেত্রে তোমাদের জাজ্জল্যমান যেমন ছিল মাদ্রাসায়, এরকম কিছু প্রত্যয় থেকেও আসবে, যেমন পিপাসায় এসেছিল 2016 সালের এসএসসিতে। কিছু কিছু আছে যেগুলো থেকে প্রশ্ন হয়, তো সেইগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। বামনদেব চক্রবর্তীর বই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাছাড়া তোমাদের যদি আমি ইউটিউবে কোনো দিন ক্লাস দিই, তাহলে আমি তোমাদের যা বলবো যে প্রত্যয় থেকে এই উদাহরণগুলোর বাইরে প্রশ্ন হবেই না, তো সেই উদাহরণ থেকেই প্রশ্ন পড়বে। এবার দেখো এখানে তোমাদের যদি আমি বলে থাকি বাক্য বাচ্য, এই দুটো পার্ট থেকে দেখো বাক্য এবং বাচ্য নির্ণয় করতে বলতে পারে। তাছাড়া আমাদের কিন্তু বাক্য বাচ্য নির্ণয় করার পাশাপাশি আমাদের কোন বাচ্যের যে পরিবর্তন, বাক্যের যে পরিবর্তন, এগুলো হতে পারে। তাছাড়া বাক্য নির্মাণের যে তিনটি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এটা মনে রাখবে। এবার ধরো পাঠ্যপুস্তকে যে ধরো 2005 সালে আমাদের আগে কি যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য এক ছিল, তো 2005 সাল থেকে নতুন যে পাঠ্যসূচি, সেখানে যৌগিক বাক্য জটিল বাক্য এবং মিশ্র বাক্য, এই জটিল বাক্য মিশ্র বাক্য আগে এক ছিল, তো 2005 সালের পর থেকে আমাদের জটিল বাক্য এবং মিশ্র বাক্যকে আলাদা করা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন হতে পারে যে কত সাল থেকে এই দুটোকে বিভাজন করা হয়েছে, এরকম প্রশ্ন আমাদের হতে পারে। তো কারক থেকে বললাম, শব্দভাণ্ডার থেকে বেশি গুরুত্ব দেবে যে দেখো অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, এই শব্দগুলো পর্তুগিজ, তুর্কি শব্দ, যেগুলো কম উদাহরণ আছে এগুলো বেশি দেবে। আর আরবি ফার্সির আমি তোমাদের পেড ব্যাচে, যারা পেড ব্যাচে আমার কাছে পড়ছো, সেখানে কিছু কিছু ট্রিক্স আমি বলে দিয়েছি যে আরবি ফার্সি শব্দ কোনগুলো ইম্পর্টেন্ট, কিভাবে মনে রাখা যায়, তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। সংকর শব্দ এখানে ইম্পর্টেন্ট রয়েছে। পদের ক্ষেত্রে দেখো বিশেষ্য পদ রয়েছে, অব্যয় পদ রয়েছে, ক্রিয়াপদ রয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। তার সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে দেখো সন্ধি বিচ্ছেদের নিয়ম, আগে সন্ধি বিচ্ছেদটা করে নেবে, তারপরে তার নিয়মটা কি হয়েছে সেটা লক্ষ্য করতে হবে। তাহলে তোমাদের পুরোপুরি টেক্সট বুক, প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, অনুবাদ, অনুষঙ্গ এবং ব্যাকরণ, এই যে 5টি টপিক খুবই ভালোভাবে বললাম। তোমরা যদি এই কথাগুলো আমার ফলো করো, তাহলে তোমরা খুব ভালোভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই বাংলা বিষয়ের জন্য
আগামী যে হাতে সময় রয়েছে এই সময়টাকে এইভাবে যদি ব্যবহার করো, এইভাবে যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের পজিটিভ রেজাল্ট আসবে। অর্থাৎ তোমাদের যে লক্ষ্য, তোমাদের যে শিক্ষকতার স্বপ্ন পূরণ, সেটা কিন্তু তোমরা করতে পারবে। এই সমস্ত যা কিছু বললাম তুমি যদি এই ভিডিওটি তোমার যদি পূর্বের কোনো শিক্ষককে দেখিয়ে থাকো, তিনিও সহমত হবেন যে হ্যাঁ, যা বলেছেন বিশ্ব স্যার সমস্ত কিছু একেবারে সঠিক বলেছেন। দেখো, এই ভিডিওটিতে আমি তোমাদের যা তথ্য দিলাম, এই তথ্যগুলো খুবই উপযোগী। তো প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকেই মন দিয়ে পড়াশুনো করো, নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যে জয়ী হও। আর বিশ্বজয় ইউটিউব চ্যানেলে যে মক টেস্টগুলো আমি নিচ্ছি, সেই মক টেস্টগুলো বারবার দেখো। ব্যাকরণের অনেক মক টেস্ট নেওয়া হয়েছে, সেগুলো থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি ওয়াচ করার জন্য, এবং ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।